একদিন রাতে ছোট ভাইয়ের প্রচণ্ড জ্বর আসলো। বাবা ও মা এক সপ্তাহের জন্য বাইরে ঘুরতে গিয়েছিল। সেদিন রাতে খাওয়া দাওয়া সেরে ছোট ভাইয়ের রুমে ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে আমার ঘুম ভেঙে গেলে আমি অবাক হয়ে গেলাম। জ্বরের ঘোরে ছোট ভাই আমার সাথে যা করল তা শুনলে তোমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। বন্ধুরা, আশা করি আজকের গল্পটি আরও স্পেশাল হতে চলেছে, তাই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। বন্ধুরা, আমার নাম রুবিনা। আমি কলেজে পড়ি। আমি একটু দুরন্ত ছুটন্ত স্বভাবের ছেলেদের মতো হইলোট, বন্ধুবান্ধবীদের সাথে আড্ডা দেওয়া, ঘুরে বেড়ানো এসব করতে ভালোবাসি। আর বেশিরভাগ সময়ের সঙ্গী হয় আমার ভাই পলাশ। আমাদের ফ্যামিলিতে আমরা 4 জন, মা, বাবা, আমি আর ভাই। সামনে এসএসসি পরীক্ষা দেবে। আমার আর ভাইয়ের সম্পর্কটা ভাই বোনের কম, বন্ধুত্বের অনেক বেশি। আমি আর ভাই একে অপরকে ছাড়া বেশি সময় থাকতে পারতাম না। আমাদের মধ্যে ঝগড়া হতো, তবে সেটা বেশি সময় স্থায়ী হতো না, আবার মিটে যেত। গরমের জন্য আমি বাড়িতে সব সময় ফ্রক পরে থাকি। আমি খেয়াল করে দেখেছি পলাশ কথা বলতে বলতে তাকিয়ে আমাকে দেখতে থাকে। পলাশ সে ঘুড়ি ওড়াতে ভালোবাসে। কি একটা কারণে আমার সাথে লাগ করে পলাশ ঘুড়ি বানিয়ে ওড়াতে যাচ্ছে। আমিও সঙ্গে সঙ্গে ঘুড়িটা কেড়ে নিয়ে নষ্ট করে দিলাম। এরপর আমি ঘরের দিকে দৌড় মারলাম। পলাশ আমার পিছনে পিছনে ঘরে ঢুকল, সামলাতে না পেরে পড়ে গেল। আমিও পলাশের সাথে বিছানায় পড়ে গেলাম। পলাশ কি করবে বুঝতে না পারলে আমার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। পলাশ তাড়াতাড়ি উঠে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি চোখ বুজে বিছানায় শুয়ে রইলাম। পলাশের সেই কথা কিছুতেই ভুলতে পারছি না। এই ঘটনার পরে দুজনের মাঝে একটা পরিবর্তন আসে। কিছুতেই দুজন দুজনের সামনে একেবারে সহজ হতে পারছিলাম না। এই ব্যাপারটা আমার মায়ের চোখ থেকেও এড়ায় না। একদিন মা আমাকে জিজ্ঞাসা করে, "কি রে, তোদের মধ্যে কোনো ঝগড়া হয়েছে নাকি?" আমি বললাম, "কই না তো, কিছুই হয়নি" বলেই চলে গেলাম। 2-1 দিন পর মা আমার বাড়িতে একটা বিয়েতে নিমন্ত্রণ থাকায় সেখানে মা আর বাবা চলে গেল। আমি আর ভাই বাড়ি রইলাম। বাবা মা গেছে বিকেলবেলায়, সন্ধ্যার একটু আগে। রাত্রিবেলায় আমরা দুজনেই চুপচাপ খাওয়া দাওয়া সেরে শুতে যাব। তখন দেখি পলাশের চোখ মুখের অবস্থা কেমন পাল্টে যাচ্ছে। মাথায় হাত দিয়ে দেখি ভীষণ জ্বর। ঘরে প্যারাসিটামল আছে। পলাশ বলল আমি খেয়ে শুয়ে পড়ব, কিছু হবে না, বলেই ঘরে চলে গেল। আমি ঘরে যাওয়ার আগে বলে গেলাম, দরজা খুলে রাখিস, রাতে জ্বর কেমন হলো এসে দেখে যাব। ভাইয়ের জন্য আমার মনটা খারাপ হয়ে গেল। নিজের ওপর রাগ হতে লাগল। কেন আমি এতদিন ভাইয়ের সাথে ভালো করে কথা বলিনি? সব ঝামেলা মিটিয়ে নিয়ে ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। একসময় ঘুম ভেঙে গেল। উঠে লাইট জ্বালিয়ে দেখি 1টা বাজে। আমি ভাইয়ের ঘরে গিয়ে ভাইয়ের মাথায় হাত দিয়ে দেখি অনেক জ্বর। ভাইয়ের এরকম অবস্থা দেখে ভীষণ ভয় পেয়ে গেলাম। কিছুটা বুঝতে পারলাম না আমি কি করব। তারপর একটা বাটিতে জল এনে ভাইয়ের মাথায় জলপট্টি দিতে লাগলো। প্রায় 1 ঘন্টা জলপট্টি দেওয়ার পর আস্তে আস্তে ভাইয়ের জ্ঞান ফিরল। আস্তে আস্তে ভাই আমাকে জিজ্ঞেস করল, "কি হয়েছে আমার বিদি?" আমি বললাম, "তুই প্রচণ্ড জ্বরে অজ্ঞান হয়ে গেছিলি। আমি এত সময় তোর মাথায় জলপট্টি দিচ্ছিলাম। এখন কেমন লাগছে ভাই?" পলাশ বলল, "জ্বর কমেছে, আগের চেয়ে এখন ভালো লাগছে।" এই কথা বলে পলাশ কেমন অদ্ভুত এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকল। আমি বললাম, "কি দেখিস ভাই?" মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। আমি বললাম, "বল তো কে?" আমি ভাইয়ের দিকে না তাকিয়ে একটু মুচকি হাসি দিলাম। কিছুক্ষণ দুজনেই চুপচাপ থাকার পর পলাশ বলতে লাগল, "দেখ দিদি, আমি জানি সেদিনকার ব্যাপারে তুই আমার ওপর রেগে আছিস। ওটা একটা মিস্টেক ছিল। আমি চাই তুই আবার আমার সাথে আগের মতো হাসি ঠাট্টা করে কথা বল। কি হলো দিদি, কিছু তো বল।" আমি চোখ তুলে তাকিয়ে দেখি পলাশের চোখে জল। আমি বললাম, "এই ভাই, তুই কাঁদছিস কেন? তুই কাঁদলে আমার ভালো লাগে।" পলাশের জ্বর ও কান্নার জন্য কথা বারবার আটকে যাচ্ছিল। তবুও বলল, "তুমি জানো দিদি, এই কটা দিন আমার কেমন কষ্টে কেটেছে। তোমার সাথে আর কিছুদিন কথা না বলতে পারলে আমি দম বন্ধ হয়ে মারা যেতাম।" আমারও চোখে জল টলমল করছে। বললাম, "ভাই, এমন কথা আর কখনো মুখে আনবি না। তুই ছাড়া আমি কিভাবে থাকব বল?" এই কথা বলতে বলতে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। আমার ভাইটা বলে পলাশকে ধরলাম। নিজেকে আর ধরে রাখতে পারছি না। হঠাৎই পলাশ বলল, "অনেক রাত হয়েছে দিদি, শুয়ে পড়ো এবার, আর রাত জেগিস না।" প্রথমে আমি কি করুক বুঝে উঠতে পারলাম না। তারপর বললাম, "ঠিক আছে, আমি তোর ঘরে শুয়ে পড়ছি। রাতে যদি আবার কোনো অসুবিধা হয়?" পলাশ বলল, "না দিদি, কোনো অসুবিধা হবে না। তুমি তোমার ঘরে গিয়ে শুয়ে পড়ো।" আমি একটু রাগ করে বললাম, "খুব বড় হয়ে গিয়েছিস তাই না? যেটা বলছি সেটা শোন।" পলাশ আর কিছু না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। আমিও শুয়ে পড়লাম। আমি শুয়েছিলাম, কিন্তু আমার ঘুম আসছিল না। আমি ভাইয়ের কথাগুলো ভাবছিলাম। ভাবতে ভাবতে একটু চোখ দুটে লেগে এসেছিল আমার। গরমে ঘুম ভেঙে গেল। পলাশ ঘুমের ঘোরে কেমন অদ্ভুত আচরণ করছে। আমি কিছু বলছি না দেখে ভাইয়ের সাহস আরও বেড়ে গেল।
আমি আর কিছু বলতে পারলাম না। ভাইয়ের আচরণ সেই শুরু থেকে কেমন লাগছিল। মনে হচ্ছিল আমার চিরপরিচিত ভাই না হয়তো জ্বরের ঘোরে এমনটা করছে। ব্যাপারটা আমি বুঝতে পারলাম। ভোরবেলায় ঘুম ভাঙল। ভাবলাম ভাইয়ের ওপর রাগ করব না কি করব বুঝে উঠতে পারলাম না। রাগ, আনন্দ, অভিমান, ভালোবাসা সবকিছু মিলিয়ে এক অদ্ভুত রকমের অনুভূতি হতে লাগল। এরপর প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। আরও কিছুদিন পর হঠাৎ করে একদিন পলাশ আমার কাছে এসে বলল, দিদি, আমি তোমাকে ভালোবাসি। সেদিনের জন্য আমি দুঃখিত দিদি। জ্বরের ঘোরে অনেক বড় ভুল করে ফেলেছি। ভাইয়ের দিকে তাকিয়ে আমারও ভীষণ মায়া লাগছিল। ভাইয়ের কাছ থেকে হঠাৎ করে একথা শুনে আমি কি বলবো বুঝে উঠতে পারলাম না। পরিস্থিতি একটু সামলে নিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। এখন বাবার বাইকটা বের করে আমাকে একটু পৌঁছে দিয়ে আয়। ভাই আমার দিকে তাকিয়ে বাইক বের করতে চলে গেল। এর আগে বহুবার পলাশ আমাকে বাইকে করে কোচিংয়ে দিয়েছে, কিন্তু কেন জানি না আজ অনেক অন্যরকম ফিল হচ্ছে। কোচিংয়ে পৌঁছে দেখি কোচিং শুরু হয়ে গেছে। আমি পলাশের দিকে তাকিয়ে একটু হেসে কোচিংয়ে ঢুকে গেলাম। কোচিং থেকে বাড়ি ফিরে দেখি কে যেন আমার বাথরুমে ঢুকেছে। আমি আর কোনো উপায় না পেয়ে ভাইয়ের বাথরুমে ঢুকলাম। স্নান সেরে ঘরে আসলাম। আর কিছুক্ষণ পরে মনে পড়ল পলাশের বাথরুমে আমার একটুকু জামা রেখে এসেছি। আমি এক দৌড় দিয়ে পলাশের বাথরুমে ঢুকে গেলাম। আমি কাপড়গুলো নিয়ে যাব, তখন পলাশের চোখে চোখ পড়ল। পলাশ বাথরুমের বাইরে দাঁড়িয়ে আছে। আমি একটু রাগ দেখালাম। এমন সময় মা বলল, কি হয়েছে, পলাশ এমন চেঁচিয়ে উঠল কেন? আমি বললাম, তোমার ছেলের তো কোনো কাজ নেই, সবসময় আমার সাথে ঝগড়া করে। মা বলল, তোরা দুজনে মিলে কি যে করিস আমি বুঝি না, আবার দুজন 1 সেকেন্ডও আলাদা থাকতে পারিস না। পরদিন দিদিমার শরীর খারাপ হওয়াতে মা বাবা দুজনেই দেখতে গেল। সন্ধেবেলায় আমি আর পলাশ দুজনে বসে টিভি দেখছিলাম। হঠাৎ পলাশ বলে উঠল, দিদি, একটু চা করো না, চা খাবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, টিভি দেখে আমি চা করে আনছি। কিছুক্ষণ পরে 2 হাতে 2টি চায়ের মগ নিয়ে ফিরে আসলাম। চায়ে চুমুক দিয়ে পলাশ বলল, মিষ্টি হয়নি দিদি। আমি বললাম, চিনি এনে দিচ্ছি। সে বলল, লাগবে না দিদি, তোরটা দে। পলাশ আমার চাটা নিয়ে চুমুক দিল আর বলল, এবার ঠিক আছে। আমি মুচকি হেসে দিলাম। সামনে টিভি চলছে, কিন্তু টিভিতে দুজনের কারোরই মন নেই। আমি পলাশের হাত থেকে খালি কাপটা নিয়ে রান্নাঘরের দিকে যেতে লাগলাম। আমি দরজার কাছে এসে পিছনে তাকিয়ে দেখি আমার ভাই তাকিয়ে আছে। আমি ভাইয়ের কাণ্ড দেখে আর না হেসে পারলাম না। পরদিন সকাল থেকে আকাশটা মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামবে। পলাশ টিউশনে গিয়েছিল, এখনও বাড়ি আসেনি। অন্যদিন এত সময় বাড়িতে চলে আসে। আমার একটু টেনশন হচ্ছিল, সে বৃষ্টিতে ভিজে যায় যদি। আমি পলাশের কাছে ফোন করলাম, কিরে পলাশ, কোথায় তুই? মেঘ করেছে, বৃষ্টি নামবে, তাড়াতাড়ি বাসায় আয়। তোর থেকেও বেশি মেঘ করেছে দিদি আমার। আমি একটু হেসে বললাম, আর কাব্য করতে হবে না, তাড়াতাড়ি বাসায় আয়। দিদি, তোমার আদেশ কি আমি অমান্য করতে পারি? সকাল 1টা নাগাদ ঝমঝম করে বৃষ্টি নামল। এর মধ্যে পলাশও বাড়ি ফিরেছে। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। আমার পিছনে এসে পলাশ চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর পলাশ আমাকে বলল, চলো না দিদি, আজকে আমরা বৃষ্টিতে ভিজি। আমি বললাম, চল ভাই, আমারও ভিজতে ইচ্ছে করছে। 2 ভাই বোন ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে 2 হাত দুদিকে মেলে চোখ বন্ধ করে আকাশের দিকে তাকালাম। হঠাৎ শুনতে পেলাম পলাশ গান গাইছে, একগুচ্ছ গোলাপ হাতে ভিজতে চাই তোমার সাথে। চোখ মেলে তাকিয়ে দেখি পলাশ সত্যি সত্যি একগুচ্ছ গোলাপ হাতে করে হাঁটু গেড়ে আমার সামনে বসে গান গাইছে। আমি জীবনে এতটা খুশি ও এতটা অবাক কখনো হইনি। খুশিতে চোখে জল চলে আসলো আমার। আনন্দ অশ্রু বৃষ্টির সাথে মিলেমিশে একাকার হয়ে গেল। হাত বাড়িয়ে পলাশের কাছ থেকে গোলাপের গুচ্ছটা নিলাম। পলাশ উঠে দাঁড়ালো। এই বৃষ্টি যেন আজ আমার রূপ পলাশের চোখে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমি বললাম, বৃষ্টিতে ভিজে গেলেই ঠান্ডা লেগে যাবে, রুমে চল, স্নান করে ফ্রেশ হয়ে নি। 2 ভাই বোন রুমে আসলাম। পরদিন মা ফোন করে জানালো তারা বাড়িতে আসছে। বাবা মায়ের কথা শুনে আমাদের 2 ভাই বোনের মন খারাপ হয়ে গেল। আমি আর পলাশ প্ল্যান করলাম, যেভাবেই হোক আমরা ঘুরতে যাব। রাত্রে খেতে বসে বললাম, তোমরা তো অনেক ঘুরলে, এবার আমরাও ঘুরতে যাব। পলাশও আমার সাথে সাই দিল। কি কারণে জানি না, তবে বাবার মনটা আজ খুব ভালো ছিল। মা জিজ্ঞাসা করল, কোথায় যাবি? আমরা দুজনেই বললাম, দার্জিলিং যাব। ঠিক হলো, আমরা সবাই প্রথমে দার্জিলিংয়ে যাব, সেখান থেকে অন্য জায়গা। পলাশ বলল, দিদি, আমরা কত লাকি, 3 দিনের মধ্যে আমাদের ঘোরার প্ল্যান হয়ে গেল। ভ্রমণের জন্য হালকা কেনাকাটি আর গোজগ্যাজ শুরু করলাম আমরা। বাবা মার জন্য একটা লাগেজ আর পলাশ ও আমার একটা লাগেজ। মা চলে যেতেই পলাশকে বললাম, যা এখন, আমাকে ঠিকঠাক গোছাতে দে। ভ্রমণের সব প্রস্তুতি শেষ। বাবা হোটেলের 2টা রুম বুক করে রেখেছে। বলা হয়নি আমরা যাব বাসে করে। রাত 9টার বাস। আমরা 8টার মধ্যে বাসস্ট্যান্ডে চলে আসলাম। পলাশ একটা জিন্সের সাথে কালো লাল শার্ট পরেছে, ওকে সত্যিই অনেক হ্যান্ডসাম লাগছে। আর আমার পরনে কুর্তি ও জিন্সের প্যান্ট, মুখে সামান্য মেকআপ। 9টা বাজতেই বাসে উঠে পড়লাম আমরা।
আমাদের সিটটা মোটামুটি মাঝ বরাবর। সামনের সিট দুইটায় আমি আর পলাশ বসলাম, আর তার পিছনের সিটে বাবা মা। দুই ভাইবোন ঝগড়া করে নিলাম জানলার পাশে বসা নিয়ে। জিত আমারই হলো। কিছুক্ষণ গজবজ করে পলাশ বসে পড়ল। 9:15 বাস ছাড়বে। রাত বাড়ছে, 1000 বছরের পুরনো রাত। রাত বাড়ার সাথে সাথে একে একে নিভে আসছে ভেতরকার মানুষজনের কথাবার্তা। জোরালো থেকে ফিসফিসের পর্যায়ে এসে এখন প্রায় থেমে এসেছে ভেতরকার মানুষজনের কথাবার্তা। বাসের ভেতর জোরালো থেকে ফিসফিসের পর্যায়ে এসে এখন প্রায় থেমে এসেছে ভেতরকার মানুষজনের কথাবার্তা। বাসের বাইরে হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি নেমেছে। ব্যাগের ভেতর পাতলা চাদর রাখা ছিল। ঠান্ডা লাগতেই ব্যাগ থেকে চাদরটা বের করে নিলাম। অর্ধেকটা নিজের গায়ে জড়িয়ে বাকিটা ভাইয়ের ওপর দিলাম। আমি ভেবেছিলাম পলাশ ঘুমিয়ে গেছে, কিন্তু চাদর দিতেই ও আমাকে বলল, কি হয়েছে? বললাম, দেখছিস না কেমন ঠান্ডা পড়েছে। আমি চুপচাপ ভাবতে থাকি জীবন নিয়ে। আচ্ছা, কি ঘটবে আমাদের জীবনে? আর একটু বয়স বাড়লেই তো বাবা মা উঠতে পড়ে লাগবে আমার বিয়ে নিয়ে। আমি যখন এসব ভাবছিলাম ঠিক তখনই পলাশ বলল, কি হয়েছে? আমি তখনই বাস্তবে ফিরে আসি। আমরা দুজন ছাড়া সবাই গভীর ঘুমে। পলাশের অদ্ভুত আচরণে শব্দ করে উঠলাম। পিছন থেকে মা আস্তে করে বলে ওঠে, কি রে,